বৃষ্টি তিনটি প্রধান ধরন হলো পরিচালন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত আর ঘূর্ণ বৃষ্টিপাত। বৃষ্টি হচ্ছে তিন প্রকার। তাহলে তিন প্রকার বৃষ্টিপাত কোনটা কোনটা? পরিচালন বৃষ্টিপাত হচ্ছে এক, দ্বিতীয় হচ্ছে শৈলক্ষেপ, তৃতীয় হচ্ছে ঘূর্ণপাত। এই পরিচালন বৃষ্টিপাত হবে সূর্য যেখানে সারা বছর লম্বভাবে কিরণ দেবে এবং জলভাগ বেশি থাকবে, সেখানে কিন্তু আমরা পরিচালন বৃষ্টিপাত দেখতে পাবো। আর শৈলক্ষেপ বৃষ্টিপাতটা কিরকম দেখো, শৈলক্ষেপ নামটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো দেখো আমি মেঘ সৃষ্টির সময় তোমাদেরকে অলরেডি ছবির মাধ্যমে এঁকে বুঝিয়ে দিয়েছি। কি হবে, শৈল মানে কি পাহাড়, আর উৎক্ষেপ মানে উপরে ওঠা। তাহলে পাহাড়ের উপরে ওঠার সময় ধাক্কা খেয়ে পাহাড়ের যে ঢালে যে বৃষ্টিপাত ঘটায় সেটাই হচ্ছে আমাদের শৈলক্ষেপ বৃষ্টিপাত। তাহলে এটা হচ্ছে তাহলে পশ্চিম ঘাটের পশ্চিম ঢাল, এটা হচ্ছে প্রতিবাদ ঢাল, এটাকে আমরা বলবো প্রতিবাদ ঢাল, কারণ এখানে হচ্ছে আরব সাগর মৌসুমী বায়ুর প্রবাহে কি হচ্ছে বৃষ্টিপাত ঘটাচ্ছে। হ্যালো স্টুডেন্ট, আই এম ইউর রুবিনা ম্যাম, ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। তাহলে আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে মেঘ ও বৃষ্টির সেকেন্ড পার্ট। আমি আগের পার্টটা তোমাদেরকে প্রথম ভিডিওতে পড়িয়ে দিয়েছি, যেখানে আমরা আলোচনা করেছি মেঘের তিন ধরনের উচ্চতা হিসাবে ভাগ এবং আলোচনা করেছি অধঃক্ষেপণ। আজকে যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে বৃষ্টির রকম ও কি কি প্রকারের বৃষ্টি কিরকম ভাবে হয় সেগুলি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকে আমরা আমাদের আলোচ্য বিষয়ে চলে যাই। তাহলে আমাদের আলোচ্য বিষয় কি হচ্ছে দেখো, বৃষ্টির রকম ভেদ। অধঃক্ষেপণ আমরা পড়ে নিয়েছিলাম, তাহলে বৃষ্টির রকমটা আমাদের বাকি ছিল, আজকে আমরা এখান থেকে স্টার্ট করছি। তাহলে বৃষ্টির রকম ভেদ দেখো, বৃষ্টি তিনটি প্রধান ধরন হলো পরিচালন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত আর ঘূর্ণ বৃষ্টিপাত। বৃষ্টি হচ্ছে তিন প্রকার। তাহলে তিন প্রকার বৃষ্টিপাত কোনটা কোনটা? পরিচালন বৃষ্টিপাত হচ্ছে এক, দ্বিতীয় হচ্ছে শৈলক্ষেপ, তৃতীয় হচ্ছে ঘূর্ণপাত। এই তিন ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাই। পরিচালন বৃষ্টিপাতে কি হয়, সূর্যের তাপে বাতাস গরম হয়ে উপরে উঠে ঘনীভূত হলে। শৈলক্ষেপে কি হয়, পর্বতে বাধার কারণে বায়ু উপরের দিকে উঠলে। এবং ঘূর্ণপাত বৃষ্টিপাত হয় উষ্ণ ও শীতল বায়ুর সংঘর্ষে তৈরি হয় নিম্নচাপ ব্যবস্থার ফলে। তাহলে আমি তিনটি সম্পর্কে একটু বলে দিই। পরিচালন বৃষ্টিপাত হবে সূর্য যেখানে সারা বছর লম্বভাবে কিরণ দেবে এবং জলভাগ বেশি থাকবে, সেখানে কিন্তু আমরা পরিচালন বৃষ্টিপাত দেখতে পাবো। আর শৈলক্ষেপ বৃষ্টিপাতটা কিরকম দেখো, শৈলক্ষেপ নামটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো শৈল মানে আমরা কি জানি পাহাড়, আর উৎক্ষেপ মানে কি উপরের দিকে ওঠা। তাহলে কি পাহাড়ের উপরের দিকে উঠে যে বৃষ্টিপাত ঘটবে বা পাহাড়ের উপরের দিকে বাধা পেয়ে যে বৃষ্টিপাত ঘটবে সেটাই হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। বোঝা গেল? আর ঘূর্ণপাত বৃষ্টিপাত থেকে মনে হচ্ছে যে ঘূর্ণ আকারে কোনো কিছু আসবে। তাহলে ঘূর্ণ আকারে কিরকম ভাবে আসবে, উষ্ণ বায়ু শীতল বায়ু দুটো যখন ঘূর্ণ আকারে মিলিত হয়ে বৃষ্টিপাত ঘটাবে সেটাই হচ্ছে আমাদের ঘূর্ণপাত বৃষ্টিপাত। আশা করি তোমাদের এই ধারণাটা বেসিক্যালি হয়ে গেছে যে বৃষ্টিপাত তিন ধরনের বৃষ্টিপাত কি কি আর কিরকম ভাবে হয়। এর ডিটেলস আলোচনা আমি পরে তোমাদের সাথে এক্ষুনি করছি। চলো পরের পেজে কি আছে দেখে নিই। দেখো পরিচালন বৃষ্টিপাত, যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলে দিলাম যে পরিচালন বৃষ্টিপাত কি হবে, যেখানে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেবে আর কি জলভাগের পরিমাণ বেশি থাকবে। নাও দেখো, সূর্যরশ্মির প্রভাবে জলভাগ থেকে জলীয় বাষ্প তৈরি হয়। এই বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে উপরে ওঠে এবং শীতল বায়ু সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে। এরপর জলকণাগুলি বড় হয়ে নিচে বৃষ্টি আকারে ঝরে পড়ে। দেখো আমি মেঘ সৃষ্টির সময় তোমাদেরকে অলরেডি ছবির মাধ্যমে এঁকে বুঝিয়ে দিয়েছি। তাহলে কি হচ্ছে দেখো, আমি ধরি এটা হচ্ছে আমার জলভাগ, ঠিক আছে? তাহলে এই জলভাগ আর এটা হচ্ছে আমার সূর্য। তাহলে দেখো এই সূর্য কি হচ্ছে, এখানে সারা বছর লম্বভাবে কিরণ দিচ্ছে, তারপরে কি হচ্ছে এই জলভাগ কি হচ্ছে বাষ্প রূপে উপরে উঠছে। তাহলে উপরে উঠছে যে উষ্ণ বায়ু সেটা কি হচ্ছে উপরে গিয়ে শীতল বায়ুর সংস্পর্শে আসছে, যেটা আমি আগের ভিডিও অলরেডি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তাহলে শীতল বায়ুর সংস্পর্শে এসে শীতল বায়ু তারপরে কি হচ্ছে সম্পৃক্ত হয়ে জলকণাতে পরিণত হচ্ছে, জলকণায় পরিণত হয়ে সেটা কি হচ্ছে ভারী হচ্ছে, ভারী হয়ে তারপরে কি হচ্ছে অভিকর্ষের টানে কি হচ্ছে ঘনীভবন প্রক্রিয়ায় বৃষ্টি রূপে পৃথিবীতে ঝরে পড়ছে। তাহলে এইভাবেই আমাদের পরিচালন বৃষ্টিপাত ঘটে থাকে। আর এইখানের মেঘটা কি হয়, আমরা যে দেখছিলাম এইখানের মেঘগুলি কিন্তু কিউমুলোনিম্বাস আকৃতির হয়, মানে খুব বড় আকৃতির হয়, কারণ এখানে সারা বছর যেহেতু লম্বাভাবে সূর্য কিরণ দিচ্ছে তাই সারা বছরই আমরা এখানে বৃষ্টিপাত দেখতে পাই। আর সারা বছর বৃষ্টিপাত যেখানে হয় সেখানে আমরা কি জানি চিরহরিৎ অরণ্য দেখা যায়। তাহলে পরিচালন বৃষ্টিপাতের আমাদের বৈশিষ্ট্য কি হলো, এক সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দিচ্ছে, জলভাগের পরিমাণ বেশি থাকছে, কিউমুলোনিম্বাস মেঘ দেখা যাচ্ছে। আর যেহেতু সারা বছর লম্বভাবে কিরণ দিচ্ছে তাই কি প্রায় দুপুরের পর বৃষ্টিপাত দেখা যায় বিকালের দিকে, তাই একে কিন্তু আমরা 4 o'clock রেনও বলে থাকি। তাহলে
4 o'clock রেন কাকে বলে থাকি? পরিচলন বৃষ্টিপাতকে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের পরিচলন বৃষ্টিপাতের বৈশিষ্ট্য। দেখো এখানে উদাহরণে তোমাদের কি আছে, নিরক্ষীয় অঞ্চলে দিনের বেলা প্রচুর পরিমাণে পরিচলন বৃষ্টিপাত হয়। এটা না দেখলেও আমি তোমাদেরকে কিন্তু অলরেডি বুঝিয়ে দিয়েছি যে কি কি হয়। তাহলে এই মধ্যে হচ্ছে আমাদের পরিচলন বৃষ্টিপাত। তাহলে আশা করি পরিচলন বৃষ্টিপাত সম্পর্কে কোনো ধারণা তোমাদের এখানে আটকে নেই। যদি থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো এইখানেও কিন্তু ছবির মাধ্যমে দেওয়া আছে, কিন্তু আমি তোমাদেরকে আরো আলাদাভাবে বুঝিয়ে দিলাম করে করে, কারণ তোমাদের যাতে মাথাতে ঢুকে যায়, তোমাদের এটা মুখস্থ করতে না হয়, তোমাদের এটা বুঝেই অলরেডি তোমরা যেন নিজে থেকে লিখতে পারো, সেজন্য কিন্তু আমি এখানে করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো এখানেও ছবির মাধ্যমে একই জিনিস দেখানো হয়েছে। ঠিক আছে, তারপরে চলে যাই। তারপরে কি আসছে দেখো, আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা আমি কিন্তু তোমাদের আগের ভিডিওতেই বলে দিয়েছি, তাও এখানে আমি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে বায়ুতে যতটা পরিমাণ সম্পৃক্ত হওয়ার জন্য বায়ু লাগে আর বায়ুতে যতটা পরিমাণে জলীয় বাষ্প আছে, তাহলে ওই দুটিকে ডিভাইডেড করে আমরা 100 দ্বারা গুণ করলে আমাদের আপেক্ষিক আর্দ্রতা কিন্তু পেয়ে যাই। দেখো এখানে কি বলছে দেখে নি, আপেক্ষিক আর্দ্রতা বলতে কোনো নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই একই তাপমাত্রা ও চাপে বায়ুর সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা রয়েছে তার অনুপাতকে বোঝায়, যা শতকরা হিসাবে প্রকাশ করা হয়। দেখো আমি তোমাদেরকে অলরেডি শর্টকাটে বলে দিলাম, এখানে কিন্তু একই জিনিস লেখা আকারে তোমাদের কাছে দেওয়া আছে। সহজ ভাষায় এটি নির্দেশ করে একটি নির্দিষ্ট পরিমাণ বায়ু তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত অংশ জলীয় বাষ্প দিয়ে পূর্ণ হবে। তাহলে কি আমরা বলতে পারি বাতাসের জলীয় বাষ্প যতটা আছে ইস্টু জলীয় বাষ্প ধারণের সর্বোচ্চ ক্ষমতা। তাহলে কি এই যে দুটোর অনুপাত, এটাকে কিভাবে প্রকাশ করব? এটাকে ডিভাইডেড করে দেব, মানে কি এটাকে ভাগ করে দেব। তাহলে কি আমরা বলতে পারি, ধরো জলীয় বাষ্প আর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা তার সঙ্গে ইনটু করব কত, 100। তাহলে এটাই হলো আমাদের আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আপেক্ষিক আর্দ্রতা আমাদের কি, এটা বোঝা গেল? আশা করি এতে তোমাদের কোনো ডাউট নেই। এই হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা। তাহলে তারপরে কি আছে দেখে নি। তারপরে আসছে আমাদের শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। আমি শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে আগেই তোমাদের একটু ধারণা দিয়ে দিলাম যে কি হবে। শৈল মানে কি পাহাড়, আর উৎক্ষেপ মানে উপরে ওঠা। তাহলে পাহাড়ের উপরে ওঠার সময় ধাক্কা খেয়ে পাহাড়ের যে ঢালে যে বৃষ্টিপাত ঘটায় সেটাই হচ্ছে আমাদের শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। ঠিক আছে, ধরো এইটা একটা পাহাড়, ঠিক আছে, পাহাড়ের এইখানে কি হচ্ছে দেখো, সমুদ্র থেকে কি হচ্ছে, সমুদ্র থেকে এই উষ্ণ বায়ু বয়ে আসছে। ঠিক আছে, উষ্ণ বায়ু যেটা বয়ে আসছে সেটা কি হবে, উষ্ণ আর্দ্র হবে, কারণ এতে জলীয় বাষ্প থাকবে। যেহেতু সমুদ্র থেকে এবং উঁচু থেকে বয়ে আসে, তাই কি এতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তাই কি হয় এটা উষ্ণ আর্দ্র হয়। উষ্ণ আর্দ্র হয় কি হয়, এটা উষ্ণ হয়। উষ্ণ হয়ে কি হয়, পাহাড়ের উপরে উঠে যায়। পাহাড়ের উপরে উঠে গিয়ে কি হয়, আমরা কি জানি, আমরা মেঘ সৃষ্টির সময় দেখেছি পাহাড়ের উপরে উঠে গিয়ে উষ্ণ বায়ু শীতল বায়ুর সংস্পর্শে এসে মেঘ হয়। মেঘ হয়ে কি হয়, এই পাহাড়ের এই ঢালে কি হয়, বৃষ্টিপাত ঘটায়। তাহলে এই যে বৃষ্টিপাত ঘটায় এটাই হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। আর যে ঢালটাই ঘটায় সেই ঢালটার নাম হচ্ছে প্রতিবাদ ঢাল। তাহলে এই ঢালটাকে আমরা কি বলবো, প্রতিবাদ ঢাল। তাহলে এটা হলো। এবার এই যে ঢালটা, এখান থেকে দেখো এখানে কি হচ্ছে, এই বায়ুটা উষ্ণ হয়ে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে ঘটিয়ে দিয়েছে। তাহলে এখানে বায়ুটা কি হয়ে যাবে, এখন শীতল বায়ু হয়ে যাবে। তাহলে শীতল হয়ে যাওয়া মানে কি, শীতল বায়ু, আমরা জানি কি শীতল বায়ু যেহেতু ভারী, তাহলে কি হবে, এটা পাহাড়ের ঢাল বয়ে আবার নিচের দিকে নেমে আসবে। তাহলে কি এটা নিচের দিকে নেমে আসবে, নিচের দিকে নেমে উষ্ণ বায়ুর সংস্পর্শে এসে আবার কি হবে, আবার হালকা ভারী হতে থাকবে। কিন্তু এতে জলীয় বাষ্প আর থাকে না। তখন কেন থাকে না, কারণ এইখানে আগে যতটা পরিমাণে জলীয় বাষ্প ছিল সেটার সাহায্যে কি করেছে, বৃষ্টিপাতটা ঘটিয়ে দিয়েছে। তার ফলে এখানে এর বায়ুতে আর কি হচ্ছে, জলীয় বাষ্প থাকছে না। তাই কি এখানে হয় স্বল্প পরিমাণে বৃষ্টি হচ্ছে, না হলে একদম হচ্ছে না। আর এই ঢালটাকে আমরা কি বলছি, অনুবাদ ঢাল। তাহলে এই ঢালটাকে আমরা কি বলছি, অনুবাদ ঢাল।
আর এই যে বৃষ্টিপাত স্বল্প পরিমাণে একদম অল্প হয়, এই অঞ্চলটাকে আমরা কি বলে থাকি? এই অঞ্চলটাকে আমরা বলে থাকি বৃষ্টির ছায় অঞ্চল। দেখো আমি দুটি কালিতে ইন্ডিকেট করেছি এই জন্যই কিন্তু, যাতে তোমরা বুঝতে পারো বৃষ্টির ছায় অঞ্চল। তাহলে বোঝা গেল শৈলতক্ষেপ বৃষ্টিপাত কি। তাহলে শৈলতক্ষেপ বৃষ্টিপাত হচ্ছে পাহাড়ের বা ঢালে বাধাপ্রাপ্ত হয়ে যে বৃষ্টিপাত ঘটছে সেটাই হচ্ছে শৈলতক্ষেপ বৃষ্টিপাত। যে ঢালে বৃষ্টিপাত ঘটাচ্ছে সেটা হচ্ছে প্রতিবাদ ঢাল। আর যেই ঢালে বিপরীত দিকে অনুবাদ ঢাল যেটাকে বলছি আমরা, সেখানে কি অল্প পরিমাণে একদম বৃষ্টি হচ্ছে বা হয় না বললেই চলে, সেখানে কি হচ্ছে সেই অঞ্চলটাকে আমরা বলছি বৃষ্টির ছাই অঞ্চল। তাহলে এই হচ্ছে শৈলতক্ষেপ বৃষ্টিপাতের আমাদের। এবার ধরো আমি এবার উদাহরণ যাই। উদাহরণে এখানে কি বলছে দেখো, ভারতের পশ্চিমঘাট পর্বতমালা এবং মেঘালয়ের খাসি পাহাড়ে এই ধরনের বৃষ্টিপাত দেখা যায়। কি রকম দেখো, এটা হচ্ছে ধরি আমি, এটা ভারতের ম্যাপের একটা আমি নর্মাল আঁকছি, ঠিক আছে? আমি অত ভালো পেন্টার নয়, তাই আমি নর্মাল একটা আঁকলাম। তো এদিকে আমাদের কি থাকে? আরব সাগর, আরব সাগর। আর এদিকে আমাদের কি থাকে? বঙ্গোপসাগর। দেখো আরব সাগরের এই যে শাখা থেকে মৌসুমী বায়ু কি হয়? এই ঢালে বাধা পায়। এইখানে কি থাকে? এইখানে আছে হচ্ছে আমাদের একটা পর্বত, এইখানে আমাদের একটা পর্বত আছে। দেখো এইখানে আমাদের একটা পর্বতমালা আছে, আমি অন্য কালিতে তোমরা যাতে বুঝতে পারো তাই জন্য দিচ্ছি। তাহলে এই যে পর্বতমালাটা, এই পর্বতমালাটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। তাহলে এই আরব সাগরের এখান থেকে মৌসুমী বায়ু এসে কি করছে? এই পশ্চিম ঘাটের পশ্চিম প্রান্তে কি হচ্ছে? বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাহলে এটা হচ্ছে তাহলে পশ্চিম ঘাটের পশ্চিম ঢাল, এটা হচ্ছে প্রতিবাদ ঢাল। এটাকে আমরা বলবো প্রতিবাদ ঢাল, কারণ এখানে হচ্ছে আরব সাগর মৌসুমী বায়ুর প্রবাহে কি হচ্ছে? বৃষ্টিপাত ঘটাচ্ছে, তাই এটা হচ্ছে প্রতিবাদ ঢাল। আর এই যে উত্তর, এর যে পূর্ব দিকটা, এই পূর্ব দিকটা কি হচ্ছে? পূর্ব দিকটা হচ্ছে বৃষ্টির ছাই অঞ্চল। তাহলে পূর্ব দিকটা হচ্ছে আমরা বৃষ্টির ছাই অঞ্চল বলবো, কারণ পূর্ব দিকে যেহেতু এখানে কি হচ্ছে? বৃষ্টিপাত ঘটাতে পারে না, মানে অল্প পরিমাণে বৃষ্টিপাত হয়। দেখো এই যে এইখানে কি হয়? একদম স্বল্প পরিমাণে এখানে বৃষ্টিপাত হয়, তাই এই পূর্ব দিকটাকে কি বলছি? পশ্চিম ঘাটের পূর্ব দিকটাকে আমরা বলবো কি? বৃষ্টির ছাই অঞ্চল। তাহলে এটাকে আমরা কি বলবো? বৃষ্টির ছাই অঞ্চল, বৃষ্টির ছাই অঞ্চল। এই একইভাবে বঙ্গোপসাগরের এইখান থেকে উপরের দিকে আসলে এখানে একটা পাহাড় থাকে, যেই পাহাড়টার নাম হচ্ছে খাসি, ঠিক আছে? এই খাসি পর্বতের এই যে দক্ষিণ দিকটা, এই দক্ষিণ দিকটাই থাকে হচ্ছে চেরাপুঞ্জি। এই চেরাপুঞ্জি একটা হচ্ছে দক্ষিণ ঢাল, এটা হচ্ছে প্রতিবাদ ঢাল। এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, তাই এটা হচ্ছে প্রতিবাদ ঢাল। আর এর উত্তর দিকে যেটা থাকে সেটা হচ্ছে শিলং। এই শিলং হচ্ছে এখানে বৃষ্টির ছাই অঞ্চল। শিলংকে তাহলে কি বলবো? যেহেতু এটা অনুবাদ ঢালে অবস্থিত, যেহেতু বিপরীত দিকে অবস্থিত, তাহলে এটাকে আমরা কি বলবো? বৃষ্টির ছাই অঞ্চল। তোমাদের কিন্তু এখানে উদাহরণ থেকে কোয়েশ্চেন আসতে পারে, তাই কিন্তু আমি তোমাদেরকে এটা এঁকে ভালোভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো দেখতে পাচ্ছ, তাহলে আরব সাগরের এখান থেকে এসে মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম দিকে যে বৃষ্টিপাত ঘটাচ্ছে সেটা হচ্ছে প্রতিবাদ ঢাল। আর তার উল্টো দিকটাকে, পূর্ব ঢালটাকে আমরা কি বলছি? বৃষ্টির ছাই অঞ্চল। আর ওদিকে একইভাবে বঙ্গোপসাগর থেকে এসে খাসি পর্বতমালায় বাধাপ্রাপ্ত হয়ে যে বৃষ্টিপাত ঘটাচ্ছে দক্ষিণ প্রান্তে, সেটা হচ্ছে চেরাপুঞ্জি, ওটা হচ্ছে প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটাচ্ছে। আর তার উল্টো দিকটা হচ্ছে শিলং, যেখানে কি হচ্ছে? বৃষ্টির ছাই অঞ্চল নামে পরিচিত হচ্ছে। তাহলে আশা করি তোমাদের এটা ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমাদের শৈলতক্ষেপ বৃষ্টিপাত ও তার উদাহরণ। এবার আমরা আসছি কিসে? দেখো প্রতিবাদ ঢাল। আমি তোমাদের দেখো আগেই ওইখানেতে এঁকেই বুঝিয়ে দিয়েছি অনুবাদ ঢাল প্রতিবাদ ঢাল, যেটা আলাদা করে তোমাদের সংজ্ঞার মাধ্যমে এখানে একটু জাস্ট বোঝানো আছে। আমি সংজ্ঞাটা তোমাদের জন্য একটু পড়ে দিই, আশা করি তোমরা ওর আগেই বুঝে গেছো, কারণ আমি ম্যাপের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। দেখো সংজ্ঞায় কি বলছে? পর্বতের যে ঢালে বায়ু প্রবাহ এসে বাধা পায় এবং উপরের দিকে উঠতে বাধ্য হয় সেই অংশকে আমরা প্রতিবাদ ঢাল বলি। আমি যেটা তোমাদেরকে এঁকে আগের পৃষ্ঠাতেই বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? বৈশিষ্ট্য কি? এই ঢালে বায়ু উপরের দিকে ওঠার কারণে শীতল হয় এবং এর মধ্য থেকে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। দেখো এখানে আছে উষ্ণগামী আর্দ্রবায়ু প্রতিবাদ ঢালে উঠছে, উপরে উঠে এই দেখো বৃষ্টিপাত ঘটাচ্ছে। আর এখানে তারপরে নিম্নগামী হচ্ছে, যেটা অনুবাদ ঢাল আমরা পরে দেখবো। তারপর কি বলছে দেখো, এখানে শৈলতক্ষেপ বৃষ্টিপাত ঘটে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এই অঞ্চলে সাধারণত সবুজ বনভূমি দেখা যায়।
যেহেতু প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত হচ্ছে তাই জন্য এখানে কি সবুজ বনভূমি দেখা যাচ্ছে। তারপরে কি বলছে দেখো, অনুবাদ ঢাল। অনুবাদ ঢালটা ঠিক এই উল্টো দিকে দেখো, নিম্নগামী বায়ু, এখানে শীতল বায়ুটা যেহেতু আসছে, শীতল বায়ু, দেখো এখানে বায়ুটা শীতল হয়ে গেছে, আর শীতল বায়ু আমরা জানি ভারী, তাই নিম্নগামী হয়ে নিচের দিকে নামছে। নিচের দিকে নেমে এখানে কি করছে, যেহেতু এখানে জলীয় বাষ্পর সাহায্যে বৃষ্টিপাত পুরোটা ঘটিয়ে দিয়েছে, তাই এখানে জলীয় বাষ্পটা কম আছে, তাই এখানে কি করছে, স্বল্প পরিমাণে একদম বৃষ্টি হয়। আর এই স্বল্প পরিমাণ বৃষ্টি কোথায় হয়, এই অনুবাদ ঢালে হয়। এই অনুবাদ ঢালকে তাই জন্য আমরা বৃষ্টির ছায়া অঞ্চলে বলে থাকি। দেখো এখানে কি বলছে, পর্বতের যে ঢালটি বায়ু প্রবাহের বিপরীত দিকে থাকে, অর্থাৎ যেখান দিয়ে বায়ু নিচের দিকে নেমে যায়, দেখো এখান থেকে নিচের দিকে নেমে গেছে, আমি তোমাদের একটু আগেই বললাম, তাকে অনুবাদ ঢাল বলছি, ঠিক আছে। যেমন এই ঢালে বায়ু নিচের দিকে নামার সময় উষ্ণ ও শুষ্ক হয়ে পড়ে, ফলে আর্দ্রতা হ্রাস পায়, এই অংশে বৃষ্টিপাত খুব কম হয়, ফলে এটি একটি বৃষ্টির ছাই অঞ্চল নামে পরিচিত, যেটা আমি তোমাদেরকে কিন্তু অলরেডি আগের পেজটাই বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে এটা বৃষ্টির ছাই অঞ্চল নামে পরিচিত হচ্ছে। এই অঞ্চলে কি বলছে দেখো, এই অঞ্চলে গাছপালা কম থাকে, মরুভূমির মতো শুষ্ক জলবায়ু দেখা যায়। যেহেতু প্রতিবাদ ঢালে বৃষ্টিপাতটা বেশি হয়, ওখানে বনভূমি বেশি হয়, সবুজ আকারের দেখা যায়, আর যেহেতু অনুবাদ ঢালে বৃষ্টিপাত হয় না, সেই কারণে আমরা কি করি, এখানে শুষ্ক মরুভূমির মতো জলবায়ু দেখতে পাই, ঠিক আছে। আশা করি তোমাদের ক্লিয়ার। তাহলে অনুবাদ ঢাল, প্রতিবাদ ঢাল, আর তার সাথে বৃষ্টির ছাই অঞ্চল। বৃষ্টির ছাই অঞ্চলটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু দেখে রাখবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের শৈলক্ষেপ বৃষ্টিপাতের ভাগ। এবার দেখো আমরা চলে আসলাম ঘূর্ণ বৃষ্টিপাতে। ঘূর্ণ বৃষ্টিপাত আমি সংজ্ঞা পড়ার আগে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখো, হঠাৎ করে যদি কোনো জায়গা উষ্ণ হয়ে যায়, তাহলে সেখানে কি হবে, সেখানে লো প্রেসার বিরাজ করবে, ঠিক আছে, লো প্রেসার বিরাজ করবে। আর তার চারিপাশে কি হবে, এটা যদি হঠাৎ করে উষ্ণ হয়ে যায়, চারিপাশটা কি শীতল হবে, তাহলে শীতল হলে সেখানে কি হবে, সেখানে তাহলে হাই প্রেসার হবে, তাহলে চারিপাশটা হাই প্রেসার হবে। আমি এইচ দিয়ে করছি, ঠিক আছে, চারিপাশটা হাই প্রেসার হবে। তাহলে দেখো, এই লো প্রেসার যেহেতু এখানে আছে, উষ্ণ বায়ু, চারিপাশটা হাই প্রেসার আছে, তাহলে কি হবে, এগুলো এর দিকে বায়ুটা কি হবে, এদিকে ছুটে আসবে। এই বায়ুটা ছুটে আসছে কেমন দেখো, ঘুরে ঘুরে ঘূর্ণ আকারে ছুটে আসছে। তাহলে এই বায়ুটা যখন ছুটে আসছে উষ্ণ বায়ুর কাছে, শীতল বায়ুগুলো ছুটে আসছে, তাহলে এটা উষ্ণ হয়ে গেল। তাহলে উষ্ণ হয়ে যাওয়ার ফলে কি হয়, উষ্ণ হয়ে যাওয়ার ফলে উষ্ণ বায়ু কি হয়, হালকা হয়, তাই উপরের দিকে উঠে যায়, এবং উপরের দিকে উঠে গিয়ে শীতল বায়ুর সংস্পর্শে আসে, সম্পৃক্ত হয়ে সেম পরিমাণ একইভাবে কি করে বৃষ্টিপাত ঘটায়। তাহলে এইভাবে ঘূর্ণ আকারে বৃষ্টিপাত ঘটানোর ফলে একেই ঘূর্ণপাত বৃষ্টিপাত বলা হয়, ঠিক আছে। এবার আমরা চলে যাই সংজ্ঞাতে, আশা করি তোমরা এখানেই বুঝে গেছো। তাও সংজ্ঞাটা কি আছে বলে দিই। দেখো, এটি মূলত ঘূর্ণিঝড় বা নিম্নচাপের প্রভাবে সৃষ্টি হয়। তাহলে আমি তোমাদের একটু আগেই বললাম যে হঠাৎ কোনো জায়গা যদি উষ্ণ হয়ে যায়, সেখানে কি চাপ বিরাজ করবে, নিম্নচাপ মানে লো প্রেসার, ঠিক আছে। তারপরে কি বলছে, যেমন উষ্ণ শীতল বায়ু একে অপরের সংস্পর্শে আসে, তখন উষ্ণ বায়ুর প্রভাবে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে শীতল হয়ে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। দেখো আমি তোমাদের এখানে বলে দিলাম ছবির মাধ্যমে, লো প্রেসারের মাধ্যমে কি হচ্ছে, হাই প্রেসার গুলো ছুটে আসছে, ঘূর্ণ আকারে ছুটে আসছে, এবং ওই বায়ুগুলো কি হচ্ছে, উষ্ণ হয়ে যাচ্ছে, উষ্ণ হয়ে যাওয়ার পর হালকা হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাওয়ার পর উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠে শীতল হচ্ছে, শীতল হয়ে তারপর আবার বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাহলে একই প্রক্রিয়া ঘটছে, এটাই তোমাদের সংজ্ঞার মাধ্যমে এখানে দেওয়া আছে। দেখো, শীতকালে বা যে কোনো সময় নিম্নচাপের প্রভাবে এই ধরনের বৃষ্টিপাত দেখা যায়। তাহলে এই যে বৃষ্টিপাত দেখা যায়, এটা সাধারণত কখন দেখা যায়, শীতকালে। ক্লিয়ার? চলো দেখো, ঘূর্ণপাতের চোখ, আমি তো ঘূর্ণপাত বৃষ্টিপাত বললাম, তাহলে ঘূর্ণপাত বৃষ্টিপাতটা যেহেতু ঘুরে ঘুরে হচ্ছে, তাহলে কিভাবে হচ্ছে, এরকম ভাবে হচ্ছে। তাহলে এই যে ঘুরে ঘুরে হচ্ছে, এর যে এই কেন্দ্রটা, এই কেন্দ্রটাকেই বলা হচ্ছে কিন্তু ঘূর্ণপাতের চোখ। এই কেন্দ্রে কিন্তু শান্ত আবহাওয়া বিরাজ করে। তাহলে ঘূর্ণপাতের চোখ হচ্ছে, ঘূর্ণপাত যেই আকারে হচ্ছে তার কেন্দ্রটাকে ঘূর্ণপাত চোখ বলছে। দেখি কিরকম বলে। ঘূর্ণপাতের চোখ হলো ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের কেন্দ্রে থাকা একটি শান্ত মেঘমুক্ত বায়ুহীন অংশ, যা এর চারপাশে থাকা তীব্র ঝড়ের বলয় বা আইওয়াল দ্বারা বেষ্টিত। দেখো, বলয়ের মতো আমি একে তোমাদেরকে অলরেডি বুঝিয়ে দিয়েছি যে এর কেন্দ্রটা হচ্ছে ঘূর্ণপাতের চোখ। এই এলাকাটি প্রায় গোলাকার হয় এবং এখানে বাতাস থাকে শান্ত, বৃষ্টিপাত কম এবং একেবারে হয় না, যা ঝড়ের সবচেয়ে বিপজ্জনক অংশের ঠিক বিপরীতে। তাহলে ঝড়ের বিপজ্জনকের বিপরীতে এ দেখো, এখানটা চারিপাশ যেহেতু ঘূর্ণপাতের ফলে এ হচ্ছে, আর এর কেন্দ্রটা কি হচ্ছে, শান্ত থাকছে। ছবির মাধ্যমে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। তারপর কি বলছে দেখি। দেখো,
ক্রান্তীয় ঘূর্ণপাত। তাহলে ঘূর্ণপাতকে কিন্তু আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, ঘূর্ণপাত বৃষ্টিপাত দুটো ভাগে। দেখো শৈলতক্ষেপ বৃষ্টিপাত যেমন হচ্ছিল একটা পাহাড়ের প্রতিবাদ ঢালে আর একটা অনুবাদ ঢালে, এইখানে কিন্তু ঘূর্ণপাতকে আবার দুরকম ভাবে দেখা যায়, একটা ক্রান্তীয় ঘূর্ণপাত, একটা নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত। তাহলে ক্রান্তীয় ঘূর্ণপাত কি? ক্রান্তীয় ঘূর্ণপাত যেখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ প্রচুর বৃষ্টিপাত হয়, সেটা কিন্তু ক্রান্তীয় ঘূর্ণপাত। ক্রান্তীয় ঘূর্ণপাতের মধ্যে পড়ে হচ্ছে টাইফুল, আইলা, ফণী, যেগুলো হয়েছে সেগুলো কিন্তু ক্রান্তীয় ঘূর্ণঝড়পাতের মধ্যেই পড়ে। এখানে কি বলছে দেখো, ক্রান্তীয় ঘূর্ণপাত হলো একটি দ্রুত ঘূর্ণায়মান ঝড় যা উষ্ণ গ্রীষ্মমণ্ডলীয় মহাসাগরের উপর থেকে উৎপন্ন এবং একটি নিম্নচাপ কেন্দ্র ও উষ্ণ গতির বায়ু এবং ভারী বৃষ্টিপাত দ্বারা চিহ্নিত করা হয়। এটি একটি নন ফ্রন্টাল সিনপটিক স্কেল ঘূর্ণিঝড় এবং এর তীব্রতার ভিত্তিতে অঞ্চল ভেদে একে হ্যারিকেন বা টাইফুন নামে অভিহিত করা যায়। দেখো আমি আগেই তোমাদেরকে উদাহরণগুলো দিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে, সমুদ্র সৈকত থেকে এরকম ভাবে বায়ু বয়ে আসছে, ঠিক আছে, এই দেখো এখানে দেওয়াই রয়েছে। তাহলে নিম্নচাপ কেন্দ্র এখানে হচ্ছে, তারপরে কি হচ্ছে, এই বায়ু যখন বয়ে আসবে কি হবে, উষ্ণ আর্দ্র হবে, তার ফলে কি হবে, ওটা উপর দিকে উঠে যাবে, উপর দিকে উঠে গিয়ে কি হবে, শীতল বায়ুর সংস্পর্শে আসবে, এসে কি হবে, সম্পৃক্ত হবে, সম্পৃক্ত হয়ে শীতল বায়ুর থেকে কি হবে, ভারী হয়ে যাবে, ভারী হয়ে বৃষ্টি রূপে পৃথিবীতে ঝরে পড়বে। ওই একই প্রক্রিয়ায় কিন্তু এই জিনিসটা ঘটছেই, দেখো বোঝা গেল। আর এর মধ্যে উদাহরণ হচ্ছে তোমাদেরকে বললাম আমাদের যে ঝড় ঝঞ্ঝা তোমরা দেখেছো, আইলা, ফণী, যশ, এগুলো হচ্ছে এই ক্রান্তীয় ঘূর্ণপাতের উদাহরণ। তারপরে কি বলছে দেখো, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত। আমি আগেই বললাম দুটো ভাগ, একটা ক্রান্তীয়, একটা নাতিশীতোষ্ণ। তাহলে ওটা কি? নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত হলো মধ্য অক্ষাংশে সৃষ্টি একটি নিম্নচাপ ব্যবস্থা যা উষ্ণ ও ঠান্ডা বায়ুর সংযোগস্থলে গঠিত। আমি যেটা বললাম আগেই যে ঘূর্ণপাত কি হয়, উষ্ণ আর ঠান্ডা বায়ু একসাথে জুড়ে কি হচ্ছে, এই ঘূর্ণপাতের সৃষ্টি করছে। এই ঘূর্ণপাতের মধ্যে দুটো, সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ, যা উষ্ণ ও ঠান্ডা বায়ুর সংযোগস্থলে গঠিত এবং মেরু ফ্রন্টের বা মনু অঞ্চলের বিকাশের সাথে সাথে এর সৃষ্টি হয়। এটি একটি অতিরিক্ত ক্রান্তীয় ঘূর্ণিঝড় যা উষ্ণ ঠান্ডা বায়ুর সংঘর্ষের ফলে সৃষ্টি হয় এবং এর কেন্দ্রে কোনো চক্ষু থাকে না। দেখো আমরা ওইখানে যেমন দেখছিলাম যে ঘূর্ণপাতের চক্ষু আছে, এখানে কিন্তু কোনো চক্ষু থাকছে না, যা ক্রান্তীয় ঘূর্ণিঝড় থেকে এটিকে আলাদা করে। তাহলে দুটি যদি পার্থক্য পড়ে তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো, ঠিক আছে। এই দেখো এখানেও ছবির মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। যদি আমি এরকম বলি যে ধরো এটা একটা অঞ্চল, ঠিক আছে, এটা একটা অঞ্চল, তাহলে এখানে কি হবে, এখান থেকে বাতাস উঠবে, এখান থেকে শীতল হয়ে উষ্ণ বায়ু উপর দিকে উঠবে, তারপরে শীতল বায়ুর সংস্পর্শে আসবে, তারপরে এখানে বৃষ্টিপাত ঘটাবে। এই একই জিনিস একই ভাবে হচ্ছে। দেখো এইখানেও ছবির মাধ্যমে কিন্তু একই দিয়েছে। দেখো উষ্ণ বায়ু এখানে উঠছে, উষ্ণ বায়ু শীতলের সংযোগস্থলে আসছে, তারপরে শীতল বায়ু কি হয়, ভারী হয়ে যায়, তারপরে এই দিকে আসছে, এই যে বাধা পাচ্ছে এইখানে। যদি আমি একটা এইখানে ছবি আঁকি, এইটা হচ্ছে আমাদের নিরক্ষীয় অঞ্চল আর এটা হচ্ছে আমাদের হিম অঞ্চল। তাহলে এই হিম অঞ্চল থেকে ঠান্ডা বায়ু আসছে আর নিরক্ষীয় অঞ্চল থেকে কি হচ্ছে, উষ্ণ বায়ু যাচ্ছে। আর এটা এই যেখানে বাধা পাচ্ছে, এই বাধা পাচ্ছে, বাধা পেয়ে যেখানে যে বৃষ্টিপাতটা ঘটাচ্ছে সেই বৃষ্টিপাতটাই হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের উদাহরণ, ঠিক আছে, বোঝা গেল। তো এখানেও দেখো একই ভাবে এই উষ্ণ বায়ু এখান থেকে উঠছে, শীতল বায়ু এখান থেকে আসছে, এই যে ঢালটা এইখানটায় যে বাধা পাচ্ছে, এই বাধা পেয়ে যে বৃষ্টিপাতটা এখান থেকে ঘটাচ্ছে সেটাই হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি। বোঝা গেল? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। যদি না বুঝে থাকো তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। দেখো এবার কি হচ্ছে, বৃষ্টিপাতের অন্যান্য রূপ। আমরা বৃষ্টিপাতের প্রকারভেদ দেখে নিলাম যে তিন প্রকার ছিল, পরিচলন, শৈলক্ষেপ আর ঘূর্ণবাত। তার মধ্যে কি কি ঘটে সেগুলোও দেখলাম। এবার কি বৃষ্টির যে অন্যান্য রকম আছে সেই রকমগুলো কি কি, যেমন গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যখন আমরা উচ্চতার ভিত্তিতে পড়েছিলাম মেঘের প্রকারভেদ, সেখানে কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত আমরা দেখেছিলাম। ওখানে কোথায়, নিম্নগামী যে আবহাওয়া ঘটছিল ওইখানে নিম্নতম উচ্চতার মধ্যে দেখেছিলাম। তাহলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলো কি, খুব ছোট ছোট জলের ফোঁটা যুক্ত হালকা বৃষ্টিপাত যার ব্যাস হবে 0.5 মিলিমিটারের কম। কেন, ধরো বৃষ্টির একটা ফোঁটা, ঠিক আছে, এটা বৃষ্টির একটা ফোঁটা, এর ব্যাস যদি এটার কম হয় 0.5 মিলিমিটার বা 0.02 ইঞ্চির কম হয়, সেটা তাহলে প্রচুর পরিমাণে হালকা হয়ে যাবে আর সেটা কি হয়, বৃষ্টির সাথে সাথে উড়ে গিয়ে পড়ে, তাই এটাকে আমরা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত বলে থাকি। এর চেয়ে কম, ঠিক আছে। এই বৃষ্টিপাতের ফোঁটাগুলি বৃষ্টির ফোঁটার চেয়ে আকারে ছোট এবং নিম্ন স্তরের মেঘ থেকে তৈরি হয়। এটি রাস্তা পিচ্ছিল করতে পারে এবং স্যাঁতস্যাঁতে শীতল আবহাওয়া তৈরি করতে পারে। তাহলে কি, এটা উড়ে উড়ে গিয়ে যেখানে সেখানে পড়ে, তাহলে রাস্তাটাকে কি করে দেয়, পিচ্ছিল করে দেয়। বোঝা গেল? তারপর কি, স্লিট।
স্লিট হলো এমন এক ধরনের মিশ্রিত অধঃক্ষেপণ যেখানে গলিত বরফের কণা ও তরল বৃষ্টির মিশ্রণ ঘটে। তাহলে কি ওই যে একবারে কণা আর বৃষ্টি যে মিশ্রণ ঘটছে সেটাই হচ্ছে স্লিট। এটি সাধারণত তখন হয় যখন মেঘ থেকে পড়া তুষার কিছুটা গলে তরল হয়ে যায়। তাহলে কি মেঘ যখন থাকে উপরে থাকে কি বড় থাকে, তাহলে কি সেটা যখন নিচে পড়ছে তরলে পরিণত হচ্ছে, তখন সেই অবস্থাটাকেই বলা হচ্ছে স্লিট। এবং মাটিতে পড়ার আগেই পুনরায় জমে কঠিন বরফ কণায় পরিণত হয়ে যায়। স্লিট দেখতে হয় নরম স্বচ্ছ। তাহলে স্লিট কেমন দেখতে হয়? নরম ও স্বচ্ছ, তবে এতে বরফের কণা মিশ্রিত থাকে। তাহলে বরফের কণা মিশ্রিত আকারে স্লিট থাকে। তারপর কি বলছে দেখো, তারপর তুষার। তুষার কি? তুষার হলো বৃষ্টির কঠিন রূপ। তাহলে বৃষ্টি যখন জমে থাকে সেটার যে কঠিন রূপ দেখা যায় সেটাই কিন্তু তুষার। পৃথিবীর বায়ুমণ্ডলে স্ফটিকের আকারে বিরাজ করে। তাহলে স্ফটিকের মতো দেখতে হয়, এটি প্রকৃতপক্ষে পানির কঠিন রূপ বা বরফ, একই জিনিস বলছে, এটা কঠিন বা রূপকেই বলা হচ্ছে কিন্তু তুষার। শীতকালে যেখানে তাপমাত্রা 0°C নিচে নেমে যায় সেখানে মেঘ থেকে তুষার হয়, একে তুষারপাতও বলা হয়। তারপরে কি আসছে দেখো, শিলাবৃষ্টি। আমি তোমাদের মেঘ সৃষ্টিতে বলেছি যে মেঘ কি হয়, উপরে উঠে গিয়ে বড় বড় জমাট বাঁধে। বড় বড় জমাট বাঁধে কেন? কারণ উপরে শীতল বায়ু থাকে। এবার উপর থেকে যখন ভারী হয়ে নিচে পড়তে থাকে তখন কি হবে, নিচে যখন পড়তে থাকবে আস্তে আস্তে কি হবে, উষ্ণ বায়ুর সংস্পর্শে আসবে। তাহলে উষ্ণ বায়ুর সংস্পর্শে আসে আস্তে আস্তে গলতে গলতে কি আর আকার ছোট হতে থাকবে। তাহলে ছোট হতে হতে এটা কি ছোট আকার ধারণ করবে। সেই ছোট আকারের ওই যে কঠিন পদার্থ যে বৃষ্টির যেটা থাকে সেটাকেই আমরা শিলাবৃষ্টি বলে থাকি। তাহলে শিলাবৃষ্টি হলো এমন এক ধরনের কঠিন বৃষ্টিপাত যেখানে বরফের মল বা খণ্ড আকাশ থেকে মাটিতে পড়ে। সাধারণত বর্জ্য ঝড়ের সময় এটি তৈরি হয়। এটি অত্যন্ত শক্তিশালী ঊর্ধ্বগামী বায়ুস্রোত জলকণাকে উপরের দিকে নিয়ে যায়, যেখানে ঠান্ডা ও জমাট বাঁধে। এই বরফের কণাগুলো আকারে বড় ও ভারী হয়ে গেলে আপড্রাফট আর তাদের ধরে রাখতে পারে না, তখন শিলাবৃষ্টি হিসাবে নিচে পড়তে শুরু করে। যেহেতু উপরে জমাট বেঁধে থাকে, আমি বললাম আগেই, ভারী হয়ে যাচ্ছে, তাহলে কি এটা ধরে রাখতে পারছে না, তখন কি করছে, মধ্যাকর্ষের টানে কি হচ্ছে, পৃথিবীর পৃষ্ঠে ঝরে পড়ছে। আর ঝরে পড়ার সময় কি উষ্ণ বায়ুর সংস্পর্শে আস্তে আস্তে ওটার আকার ছোট হতে থাকছে, যেটাই আমরা পৃথিবীতে যখন আসছে সেটাকে আমরা শিলাবৃষ্টি নামে ডাকছি। ঠিক আছে, এই হলো আমাদের শিলাবৃষ্টি। এবার দেখো শিশির। তাহলে শিশিরটা কি? শিশিরটা হচ্ছে, দেখো আমাদের এই যে ভূপৃষ্ঠ, আমাদের ভূপৃষ্ঠে কি হয়, ভূপৃষ্ঠে যখন সূর্য ডুবে যায় তখন কি থাকে, চাঁদ থাকে। তাহলে তখন কি হয়, ঠান্ডা হয়ে যায়। আমরা জানি কি উষ্ণ বায়ু কি করে, যখন হালকা হয়ে যায় তখন উপর দিকে উঠতে থাকে। তাহলে ভূপৃষ্ঠে একটা উষ্ণতা থাকে, সেই উষ্ণতা কি হয়, যখন সূর্যটা ডুবে যাচ্ছে তখন কি হচ্ছে, ওই যে হালকা বায়ুগুলো উপরে উঠতে থাকছে। উপরে উঠতে গিয়ে কি হচ্ছে, উপরে কিছু জলীয় বাষ্প আছে আমাদের, সেই জলীয় বাষ্প সংস্পর্শে এসে কি হচ্ছে, একটু বড় আকার ধারণ করছে, জলীয় বাষ্প জলকণাতে পরিণত হচ্ছে। তারপরে কি হচ্ছে, যেহেতু আমাদের এখানে বেশি দূর উঠতে পারবে না, কারণ কি সূর্য নেই, চাঁদ আছে, তাই কি করছে, ওগুলো পৃথিবীতে আবার ঝরে পড়ছে। ঝরে কিসের ওপর পড়ছে, দেখো এই যে ঘাস রয়েছে, এই ঘাসের ওপর ঝরে পড়ছে কি রূপে, বৃষ্টি রূপে। তাহলে এই বৃষ্টি রূপে ঝরে পড়ে ঘাসের উপর যে আকার ধারণ করছে সেটাকেই বলা হচ্ছে শিশির। এটা কিন্তু মেঘযুক্ত আকাশে হয় না, কারণ মেঘযুক্ত আকাশ হলে, সরি, এটা মেঘযুক্ত আকাশ হয় না, মেঘমুক্ত আকাশে হয় না। কারণ মেঘ যদি থাকে তাহলে কি হবে, ওটা বাধাপ্রাপ্ত করবে উঠতে, আর বাতাসে উঠতে পারবে না। তাই এটা যখন মেঘযুক্ত আকাশ থাকে তখন কিন্তু এটা ঘটবে না। তাহলে শিশির হলো কি, রাতের বেলায় ভূপৃষ্ঠ যখন শীতল হয় তখন বায়ুমণ্ডলের অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ঘাস, লতাপাতা এবং অন্যান্য ঠান্ডা বস্তুর উপর জমা হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণা, এই প্রক্রিয়াটি ঘটে যখন বাতাসের তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নেমে আসে। তাহলে শিশিরাঙ্ক কি বলেছিলাম, যে উষ্ণতায় শীতল বায়ু সম্পৃক্ত হয় সেটাই হচ্ছে শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্কের নিচে নেমে আসে যখন, এবং বাতাস আর অতিরিক্ত জলীয় বাষ্প ধরে রাখতে পারে না। জলীয় বাষ্প ধরে না রাখতে পারলে কি হবে, সেটা কি হবে, নিচে ঝরে পড়বে। তাহলে নিচে ঝরে পড়ে কিসের উপর পড়বে, ঘাস বা লতা পাতা অন্যান্য বস্তুর উপর ঝরে পড়বে, সেটাই হচ্ছে আমাদের শিশির। তারপর কি কুয়াশা। কুয়াশাটা কি? কুয়াশা হলো ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডলে ভেসে থাকা ক্ষুদ্র জলকণা, বরফকণা, যা বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হওয়ার ফলে তৈরি হয়। এটি মূলত ভূমি সংলগ্ন এক প্রকার নিম্ন স্তরের মেঘ, যা ধূলিকণা বা অন্যান্য কণার চারপাশে জমাট বেঁধে ঘনত্ব সৃষ্টি করে এবং চারপাশে দৃশ্যমান কমিয়ে দেয়। তাহলে কি, এই ছোট ছোট যে জলকণা থাকে সেগুলো কি হয়, সেগুলো আস্তে আস্তে যখন
ধুলোর সঙ্গে সংস্পর্শে বাঁধে সেগুলো কি হয়েছে, সেগুলো তখন কুয়াশার নামে পরিচিত হয়। এগুলো প্রধানত শীতকালে দেখবে সকালের দিকে তোমরা কুয়াশা দেখতে পাবে। তাহলে এই কুয়াশা আর ধোঁয়াশা কি, ধোঁয়াশা তোমাদের সিলেবাসে নেই তাও বলে দিচ্ছি। কুয়াশা যেমন ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার সঙ্গে আশ্রয় করে হচ্ছে ধোঁয়াশা, কিন্তু ধোঁয়ার সাথে ওই যে আশ্রয় করবে সেটাই হচ্ছে ধোঁয়াশা। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মেঘ বৃষ্টির পুরো চ্যাপ্টার। মেঘ বৃষ্টিতে আর কিছু নেই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আবার জানাবে আমাকে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আজকের লেসনটা এখানেই শেষ হলো, আগামী ভিডিওয় তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে এখানেই ভিডিও শেষ। থ্যাংক ইউ।